বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বসাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতা এবং সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি, এবং আমার ডানে রয়েছেন জাতীয় জনতা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের প্রধান সমন্বয়ক সাবেক প্রতিমন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে, দুজন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। অনেকে নির্বাচন নিয়ে আশাবাদী, অনেকের মধ্যে এখনও সংশয় শেষ পর্যন্ত কি হবে। আমি আপনাদের দুজনের কাছে বুঝতে চাই যে শেষ পর্যন্ত এই ঘোষণা অনুযায়ী যেটা প্রত্যাশা বা যেটা আশঙ্কা, কোন দিকে আসলে বাংলাদেশ যাবে? নীলুফার চৌধুরী মনি। ধন্যবাদ আপনাকে, যারা দেখছেন এবং আমার সঙ্গে যিনি আছেন তাকে শুভেচ্ছা অভিনন্দন। দেখেন, নির্বাচন হচ্ছে বাংলাদেশে 15.5 বছর নির্বাচন হয়নি। এখন নির্বাচন হচ্ছে মানুষ যতটা না পজিটিভ তার চেয়ে অনেক বেশি নেগেটিভ। হ্যাঁ, আপনার তফসিল ঘোষণা হয়েছে, আপনার ছাত্র যারা ছিলেন উপদেষ্টারা পদত্যাগ করেছেন। আপনি একটা জিনিস ওই জায়গাটায় আসলেই বলি, আপনি খেয়াল করেন ছাত্র উপদেষ্টাদের একজন আসিফ ভুঁইয়া, সে যখন গত এই টাইমে এই আপনার উপস্থাপন করতে গেল তার আয় ব্যয়ের হিসাবগুলো, সে যে কাজগুলো করেছে, তখন কিন্তু আমরা মনে করেছিলাম যে সে এই মুহূর্তে পদত্যাগের ঘোষণা দিবেন। এরকম কথা তার আগেই হয়েছে, কারণ সে কোনো একটা জায়গায় নিজের এলাকায় কাজ করেছেন এবং ঢাকার কোনো একটা জায়গায় 10-এ অপেনই কাজ করেছেন, এখানে কোনো, এবং ওইখানে ভোটারও হয়েছেন, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। সেইখানে তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন যে আপনি আজকে পদত্যাগ করবেন কি না, উনি বললেন এটা আমি জানি না, সরকার জানে, এটা আমাকে প্রশ্ন করবেন না। আপনি ইলেকশন করবেন, আপনি কোন দিক থেকে ইলেকশন করবেন, কিভাবে করবেন, কখন করবেন, পদত্যাগ কখন করবেন, ইটস আপ টু ইউ। বাট এটা যখন সরকারের কাছে যায় তখন আমার মনে হয় উনি পদত্যাগ করেছেন না ওনাকে ছেড়ে দিয়েছেন। আপোষনামায় যেটা অলিখিত আছে, বলা হয় না, ওইটুক সম্মান দিয়েছেন। কিন্তু আমরা যখন জাস্টিফাই করতে যাই তখন কিন্তু আর সম্মানটা থাকে না। তার চাকরি গেছে না, সে পদত্যাগ করেছে, সে কিন্তু পদত্যাগ করেন নাই। আমরা তার কিছুক্ষণ পরে কি দেখলাম, সরকার প্রধানের প্রেস সেক্রেটারি উনি বললেন যে 2 জন ছাত্র উপদেষ্টা পদত্যাগ করেছেন। এটা কিন্তু সাধারণ মানুষ এটা কিভাবে দেখেছে আমি জানি না, আমার কাছে খোলাভাবে সোজাভাবে এটাই মনে হয়েছে। প্রধান উপদেষ্টা তাদেরকে তাদের এই কদিনের এই কয়েক মাসের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য কাজে লাগানো অভিজ্ঞতা, যা আমরা অন্তত একজনের ক্ষেত্রে যা দেখেছি, হ্যাঁ, একজনের কাজে লাগায় ভবিষ্যতে এই অভিজ্ঞতা কাজে লাগাইলে বাংলাদেশ 16 মাসে এই অবস্থা, আরেক 16 মাসে বাংলাদেশ অন্য কারো হাতে থাকবে যদি কেউ নেয়। কারণ 3 লক্ষ কোটি টাকা সামথিং ঋণ, যেটা ঋণ খেলাপি ছিল, সেটা ডাবল হয়ে গেছে, ডাবল ডিজিট হয়ে গেছে সেই জায়গায় তাদের এই 12-14 মাসে। তাহলে আপনি মনে করেন যে আরও কিছু দিন থাকলে কি হবে দেশের। তো ওই জায়গা থেকে বলতে চাই যে আপনার নির্বাচনটা হওয়ার জন্য যা যা প্লাস পজিটিভ আমি কোনোটাই দেখি না। তফসিল ঘোষণা তো 2007-এও হয়েছিল। আপনার নির্বাচনের ডেট, তারিখ, সব নমিনেশন জমা দেওয়া, নমিনেশন উইথড্র করা সব কমপ্লিট। 10 দিন পরে ইলেকশন, 22 তারিখে নির্বাচন, 11 তারিখে 1-11টা হয়ে গেল। তো এই যে 11 তারিখে হলো, সেখান থেকে আমি মনে করি যে যদি আমি মনে করতাম নির্বাচন তখনই হতো যদি মবগুলো কারো হাতাহাতি না হতো, যদি যে সরকার প্রধান বলতে পারেন যে ঐতিহাসিক নির্বাচন করবেন, ঐতিহাসিক, যেটা ইতিহাসে এর আগে হয় নাই, তাহলে ঐতিহাসিক নির্বাচন করার জন্য যা যা সকালে সূর্য দেখলে যদি বোঝা যায় দিন কেমন যাবে, তাহলে যা যা দরকার আমরা কিছুই দেখছি না। যেমন ধরেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাচ্ছে তাই অবস্থা, তারা ট্রমাটাইজ, তারা নির্বাচনে যে কোনো একটা মারামারি হলে তারা তামসা দেখে, মারামারি শেষ হওয়ার পরে তারা যদি লাশ থাকে লাশ তুলে নিয়ে যায়, ইনজিওর থাকে ইনজিওর তুলে নিয়ে যায়, তারপরে তারা মামলাটা দিবে কি দিবে না আমি কিভাবে বলবো যে তাদের স্বাধীনতা পেয়েছে, তারা মামলা যে মার খাচ্ছে সেই কিন্তু আপনার মামলা খাচ্ছে। তো সেই জায়গায় নির্বাচনের জন্য সুইটেবল না। 2 নাম্বার সুইটেবল অস্ত্র, 1/3 অস্ত্র থানার যেগুলো সরকারি অস্ত্র খোয়া গেছে, এগুলো তোলা যায় নাই, তোলার কোনো ব্যবস্থাও আমরা মাঠে দেখছি না। মাঠে ঘাটে গোয়েন্দা সংস্থা এবং আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু জানে, তাদের অভিজ্ঞতা থেকে, তাদের আপনার ট্রেনিং থেকে
কোথায় কার ওইখানে অস্ত্র থাকতে পারে, পয়েন্টগুলো তারা জানে। তারা কি কোনো পয়েন্টে আঘাত করেছে? আমরা দেখেছি, দেখি নাই। সব সময় বাংলাদেশ একটা ট্রানজিট পয়েন্ট হিসেবে সব সময় ইলিগ্যাল অস্ত্র থাকে, সব সময় থাকে, সব সময় আনাগুনা হয়। তো সেই ইলিগ্যাল অস্ত্র তো আমরা দেখছি না, সরকারি অস্ত্র তুলতে দেখছি না, ইলিগ্যাল অস্ত্র তুলতে দেখছি না। তাহলে আমরা কি করে মনে করতে পারি যে নির্বাচনটা এখানে তিনজন যদি একটা সেন্টারে যায়, তিন দলের পক্ষ থেকে যদি আমাদের বৎসা হয়, তর্ক হতেই পারে। কিন্তু আমরা তিনজনই যদি তিনজনকে সন্দেহ করি যে মনে হয় ওর কাছে অস্ত্র আছে, আমাকে কিন্তু এখন তাক করতে পারে, বা তিনজনই যদি এটা মনে করি, তাহলে কিন্তু কি হবে, জিনিসগুলো জঘন্যতর পর্যায়ে যাবে। আপনার নির্বাচনী মারামারি এখনই যেভাবে শুরু হয়েছে, আপনার তফসিল ঘোষণা হতে না হতেই বা হওয়ার আগে থেকে যেভাবে, এরপরে কি হতে পারে? আপনার নিজ দলের মারামারি, অপোজিশন দলের সঙ্গে দলের মারামারি, এবং থার্ড পার্সন একটা যেটা আছে, আপনি যাকে নিষিদ্ধ করেছেন অথবা আপনার স্টপ করেছেন, হ্যাঁ, তারা আপনার এই সুযোগটা নিবে না, আপনাকে কে বলেছে? তারা এত বছর এই দেশে রাজনীতি করেছে, আমি তো তাদেরকে ছোট চোখে দেখতে রাজি না। আমি বরং তাদেরকে এখনো অনেক কিছু বলতে পারি যে তাদের হাতে অর্থ আছে, তাদের হাতে অস্ত্রও আছে, তাদের হাতে গোলা বারুদ আছে। আরেকটা জিনিস, যে 6 লক্ষের উপরে গুলি আপনার ব্যাহত হয়েছে, সেই গুলির একটা গুলিও ফেরত আসে নাই। তো এই যে 6 লক্ষ গুলি যদি আপনার যদি ব্যাহত হয়, সেই গুলির যদি 5 লক্ষ থাকে, 300 আসনে আপনি 5 লক্ষ দিয়ে ভাগ দেন, নর্মাল সহজভাবে। তো এইগুলি যদি ওই আসনগুলা, ওই সেন্টারগুলোতে মিনিমাম ব্যবহার হয়, তাহলে কি হবে? গেল আপনার প্রশাসনের যে রদবদল, সেটা করতে হয় ইসির আন্ডারে থাকে। আমাদের বয়স একবারে কম হয় নাই, সেই ইসির আন্ডারে আমরা দেখেছি, এবং তখনই রদবদল হয়। সেই ইসির আগে আরেকটা রদবদল হলো, আমি জানি না যে 15 দিন আগে যে রদবদলটা হয়েছে, ইসি আজকে ক্ষমতাবান, কারণ আপনি ইসি যখন তফসিল ঘোষণা করে তখন থেকেই ক্ষমতাবান। ইসি যখন আরেকবার রদবদল করবে, তাহলে কি জগা খিচুড়ি অবস্থা। পূর্বের প্রশাসন ঘাপটি মেরে বসে আছে, যে বা যারা টাকা খরচ করছে, এখানে টাকার রেটটা বেড়ে গেছে। আপনার চালের দাম, ডালের দামের তো রেট বাড়ছে অনেক, তার চেয়ে শতগুণ, 1000 গুণ রেট বাড়ছে টাকা, এই রাজনীতিতে টাকা। কারণ যেইখানে ট্রান্সফারের আগে টাকা নিত হয়তো বা 10 লাখ, 15 লাখ, 20 লাখ, সেইখানে এখন 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি। এটা যেখানে মনোনয়ন নিতে আগে লাগতো 2 লাখ, 4 লাখ, 5 লাখ, 20 লাখ, 50 লাখ, সেইখানে এখন আমি ওটা বলতেই চাই না। তো এই যে জিনিসগুলা আপনার রাজনীতিতে, নির্বাচনে যে অপব্যবহারগুলো হচ্ছে, সেইখানে সরকারের মিনিমাম কোনো টনক নড়ছে না। সরকার নির্লিপ্ত, একটা নির্লিপ্ত সরকার। উনি কি চাচ্ছেন ইচ্ছা করেই যে ঘরে ঘরে গৃহযুদ্ধ বাধায় দেওয়ার জন্য? উনি কি চাচ্ছেন ইচ্ছা করেই যে নির্বাচনটা যাতে বানচাল হয়ে যায়, নির্বাচনটা যাতে সঠিক সময় না হতে পারে? তাহলে উনি যদি এই জিনিসগুলো চান, তাহলে নির্বাচনের নাটক দেখায়, ওনার তো একটা বয়স হয়েছে, এই নাটকটা দেখানোর তো কোনো কারণ নাই। উনি যদি বিদেশি গিনিপিগও হয়, এই দেশেরটা খেয়েছেন উনি, এই দেশে জন্মগ্রহণ করেছেন উনি, এই দেশে পড়ালেখা করেছেন উনি, এই দেশে শিক্ষকতা করেছেন উনি, এই দেশ থেকে মানুষের রক্ত চুষে পয়সা নিচ্ছেন উনি, তাহলে মিনিমাম কি এই দেশের জন্য তার অবদান থাকা উচিত না? শুধু নেওয়ার জন্য কি উনি এই দেশ থেকে টাকা তুলে বাইরে পাচার করার জন্য উনি? তাহলে উনি যদি মিনিমাম যদি করতেন, তাহলে আজকে নির্বাচন নিয়ে এই ছেলে খেলাটা উনি খেলতে পারতেন না, বা খেলা উচিত না। আমি এইখানে বলতে চাই, আমরা যখন ব্যর্থ, তখন আমরা শেখ হাসিনার ক্ষেত্রেও এটা দেখেছি যে নেচার অফ রিভেঞ্জ, এই জিনিসটা কিন্তু বৃথা যেতে পারে না, বৃথা হয় না। তো আমরা কি বারবার নেচার অফ রিভেঞ্জের দিকে তাকায় থাকবো? যখন মানুষ অপারগ হয়, তখন কিন্তু আল্লাহর কাছে ফরিয়াদ করে, তো আল্লাহ কিন্তু সেটা শুনে 2 দিন আগে পরে আল্লাহ তার প্রয়োজন অনুসারে। তো এই যে এই দেশটা আল্লাহ নিজে টিকায় রাখছে, এত অসভ্যতার মধ্যে, এত খায়ের মধ্যে, এত মারামারির মধ্যে একটা দেশ টিকে থাকে কেমন, আমার হিসাব মিলে না। আমি যদি 1 লক্ষ ভাগের 1 ভাগ ভাই বুঝতাম, আমি কোনোদিন আর যাই করি, আমি ডিসি হইতাম, চোর হইতাম, কিন্তু আমি রাজনীতি করতাম না। আসছি আপনার কাছে, মিস্টার গোলাম সরোয়ার মিলন, কি দেখছেন সামনে? ইতিমধ্যে কি দেখে আসলে বেশ কয়েকটি দল মিলে, যাদেরকে আবার
ফ্যাসিস্টের দোসর বা স্বৈরাচারের দোসর বলা হয়, তারা মিলে একটা জোট করলেন, সেই জোটের আপনি প্রধান সমন্বয়ক, এবং সেই জোট আবার প্রকাশ্যে রাজনীতি করতে পারছে না, আবার আওয়ামী লীগের মতো নিষিদ্ধও নয়, তার কার্যক্রম স্থগিত নয়, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত, নিষিদ্ধ না, কিন্তু অবস্থাটা আসলে নিষিদ্ধের মতোই। সো কি লক্ষ্য, কি দেখছেন? তফসিল হলো, উপদেষ্টারাও একেবারে তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে তাদের পদত্যাগ কার্যকর হওয়ার মধ্য দিয়ে সরকার এটা হঠাৎ করেই নিরপেক্ষ হয়ে ওঠার অবস্থায় চলে গেল, মোড়ে চলে গেল। আপনার শুনতে চাই। ধন্যবাদ। সকলের প্রিয় সঞ্চালক, সবার প্রিয় না, কোনো করার নাই, বাংলাদেশের আমাদের মতো সকলের প্রিয়, এবং শুধু আপনি সঞ্চালকই নন, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষক। যাই হোক, আছে আমার সাথে আজকে আমার প্রিয় বোন, বাধ্য হয়ে আর কি, আমাদের মনিয়াপা আছেন, বিএনপির নেত্রী। অগণিত দর্শক শ্রোতাকে প্রীতি শুভেচ্ছা। আপনি যে প্রশ্নটা করেছেন, আমি সেই প্রেক্ষিতে বলতে চাই যে আজকে নির্বাচনী তফসিল ঘোষণা হয়েছে কোন প্রেক্ষাপটে? বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের ঘনঘটা আমি দেখছি এই কারণে, কারণ 14, 18, 24-এর নির্বাচনের পর যে গত গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল এদেশের মানুষের, যে আমরা সবাই মিলে একটি সুন্দর স্বচ্ছ নির্বাচন করব, যে নির্বাচনে আমি আমার ভোট দেব, যাকে ভালো মনে করি তাকে দেব। আজকে এই মুক্তিযুদ্ধের মাসে, ডিসেম্বর মাসে, যে আমরা এই দেশটাকে স্বাধীন করেছিলাম লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, আজকে আমরা দেখছি যে আওয়ামী ফ্যাসিস্ট দোসর যারা, তারা তাদের কারণে পালিয়ে গেছে, কিংবা তাদের কি করা হয়েছে সেটা অন্য কথা। তো এখন আমি যেটা বলতে চাই, এই যে তফসিলটা ঘোষণা হয়েছে, দেশে কি প্রথম কথা হলো আমরা একটা নির্বাচন চাই, একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই, একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। এখন দেশের যে পরিবেশ, সেই পরিবেশে সেই নির্বাচনটা মানে কতটুকু গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক হবে, সেটা আজকে যে ঘোষণা হয়েছে সেটা আগামী কয়েকদিনে বোঝা যাবে। আপা বলে গেছেন তার বক্তব্যে যে এরকম নির্বাচনী তফসিল ঘোষণা করার পর 111 হয়েছিল। আমরা 111 চাই না, আমরা চাই একটি ভালো নির্বাচন। কিন্তু আপনি আমাকে প্রশ্ন করেছেন, আমি একটা জোটের সমন্বয়ক হিসাবে, কিংবা এখানে জাতীয় পার্টি সহ বিভিন্ন দল আছে, এদেরকে মানে অপাংক্তেয় করে রাখা হয়েছে, ইয়েতে ডাকা হয় না, কি বলে, ঐকমত্য কমিশনের আলোচনাও ডাকা হয় না, আবার তাদের বিরুদ্ধে ফ্যাসিস্টের দোসর ট্যাগ দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় আমি যেটা বলতে চাই যে সেটা হচ্ছে যে যেই 14, 18, 24-এ যে দিতে পারে নাই, বিএনপির মতো বড় স্টেক হোল্ডার কিংবা জামাত শহর, এরা কেউ ইলেকশন করতে পারে। ধরে নিলাম যে তখন গুটি কয়েকটা দল করেছে। তো এইবার যে ইলেকশন হবে, সেই ইলেকশনে যদি আপনি আমাদের কথা বলেছেন, আমাদের জোটের ভুক্ত দলগুলো কিংবা জাতীয় পার্টি, আওয়ামী লীগ তো ধরেন তাদের কার্যক্রম নিষিদ্ধ, ইলেকশন করতে পারবে না, কিন্তু আবার রিফাইন্ড আওয়ামী লীগে তারা এইভাবে করতে পারবে, স্বতন্ত্র হিসাবে করতে পারবে, এরকম ধারণা প্রেস সচিব বিভিন্নভাবে দেওয়ার চেষ্টা করেছেন। আমি ওই প্রসঙ্গে না গিয়ে বলতে চাই, এই যে আমরা যারা নির্বাচন করতে চাই, আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা তালিকা গ্রহণ করেছি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। প্রশ্ন এই লেভেল প্লেইং ফিল্ড না হওয়া পর্যন্ত একটা মব কালচারের মধ্যে, মবের মধ্যে তো আমরা সেই নির্বাচনে যাওয়ার ব্যাপারে তো আমাদের দ্বিতীয়বার ভাবতে হবে। নাম্বার 2, যে কথা বলেছেন, আপাও বলেছেন, আপনার অস্ত্র উদ্ধার হয়নি। সুতরাং এই যে তফসিল ঘোষণার পর নির্বাচনী যে আজকে তফসিলটা হলো, তারপর যে আইন শৃঙ্খলা বাহিনীর যে মনোবলটা যত স্ট্রং থাকা দরকার, সেই জায়গাটায় কি বর্তমান সরকার পেরেছে? আমি আপনার এখানে কয়েকবারই বলেছি, এই সরকার প্রথমত সে নিজেকে নিরপেক্ষ হিসাবে চূড়ান্তভাবে সেখানে প্রমাণ করতে পারেনি, সক্ষমতার প্রশ্নে তার সীমাবদ্ধতা আছে। সুতরাং আজকের এই যে তফসিল ঘোষণা, এই তফসিল ঘোষণার পর কিন্তু কয়েকটা দিন গুরুত্বপূর্ণ, কারণ আওয়ামী ফ্যাসিস্টরা যে নির্বাচন করছে, যে একটা অংশকে বাদ রেখে নির্বাচন করছে এবং একটা ডামি নির্বাচন হয়েছে, যদি এইবার আপনি যেটা আমাদেরকে প্রশ্ন করলেন, আমাদেরকেও নির্বাচন করতে না দেয় কিংবা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হয়, তাহলে আমি বলবো বাংলাদেশের
13তম না কিন্তু আপনাদের কিন্তু নির্বাচন করতে না করছে না। না করছে না, কিন্তু পরিবেশ যদি আমি মাঠে যেতে না পারি, আমার নিরাপত্তা না থাকে, আমাদের বিরুদ্ধে মামলা আছে, সেই মামলাগুলিকে যদি প্রত্যাহার না করা হয়, তাহলে সে কিভাবে মাঠে কাজ করবে? এবং আপনাকে একটা কথাও রেকর্ডে বলে রাখতে চাই যে এবারের নির্বাচন যদি এগুলি ওই যে এক কথা আসতে হয় লেভেল প্লেইং ফিল্ড না হলে, ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম বাজে নির্বাচন। এই কারণে এর আগে তো 14 সনে হয়েছে কি বলে এই এমনি হয়ে গেছে, যেহেতু বিএনপি জামাত ছিল না, তারা বিনা ভোটের নির্বাচন। 18 সনে হয়েছে রাতের নির্বাচন, 24-এ হয়েছে আমিডামি নির্বাচন। এইবার হবে বলতেছে উৎসবমুখর, এইবার হবে যুদ্ধমুখর তো হয় না, মানে যুদ্ধের দামামা বাজবে। এবং আমি তো এখন দেখছি যে এখন বড় বৃহৎ দুটা স্টেক হোল্ডার বিএনপি এবং জামাত। আমি বিএনপি না করলেও বিএনপির একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বলতে চাই, কারণ এই দেশে করেছেন একসময় আমি ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম, এবং এই দেশে আজকে এই শ্রদ্ধার সাথে স্মরণ করতে হয় যে এই শহীদ রাষ্ট্রপতি জিয়া মেজর যখন ছিলেন, তিনি তো স্বাধীনতার ঘোষণা করেছিলেন, এবং তার সেদিনকার সেই ঘোষণা, আমি তখন ক্লাস 10-এর ছাত্র, আমার রক্তে অনুরণ সৃষ্টি হয়েছিল। আমার দুঃখ আজকে যারা জামাত, আজকে আমি তাদেরকে রাজনৈতিক ইয়ের জন্য তাদেরকে সম্মান করতে চাই, কিন্তু ততটুকু সম্মান করতে চাই এই পর্যন্ত 71কে প্রশ্নে তারা প্রত্যক্ষভাবে কোনো ক্ষমা চায় নাই। আজকের এই কিন্তু তারা বলছে 47 থেকে কোনো কারণে কেউ দুঃখ পেলে আমরা, আপনারা এখন 71-এর প্রশ্ন বলছেন, কিন্তু জামায়াত ইসলামের নেতৃবৃন্দের বিভিন্ন জায়গায়, বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন সময় যে ধরনের কথাবার্তা 71কে কেন্দ্র করে, ভাষা আন্দোলনকে কেন্দ্র করে, আমাদের পতাকাকে নিয়ে তারা যা করছে, সেটা কিসের লক্ষ্য? আজকে সেটাই তো বলতেছি যে আপনি মানে যদি কোনো কারণে তারা আনুষ্ঠানিকভাবে, তাদের ভাষায় তারা তো ক্ষমতায় যাচ্ছে, অথবা তারা যদি ইভেন বিরোধী দলও থাকে, এটা তো আনুষ্ঠানিক এক ধরনের সংসদীয় গণতন্ত্রের স্বীকৃতি। এই কারণেই কোন জায়গায় বাংলাদেশ, কোন জায়গায়, এই কারণে আমরা বলি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা হিসাবে আমাদের কাছে এসেছিলেন। আমরা মনে করি সেইটা বাংলাদেশি জাতীয়তাবাদের পুনর্জাগরণ দরকার। আমরা অনেকে মুখে বললেও আজকে আমাদের মূল্যবোধে, আমাদের চেতনায়, আমাদের সাংস্কৃতিক সাম্যে, আমাদের রাজনৈতিক আচরণে এই জিনিসটা নাই। এই কারণে আজকে তারা যে সুযোগটা পাচ্ছে, জামাতের কথা বলছেন, আমি মনে করি যে যদিও তারা একটা মধ্যপন্থার রাজনীতি আমরা যেমন বিশ্বাস করি, তারাও বলতে চায় জাতীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আমরা ইসলামী রাজনীতি করলেও আজকে আমরা চাই যে একটা মধ্যপন্থার দিকে যেতে। কিন্তু তাদের যে বক্তব্যের কথা আপনি বললেন, এটা সাধারণ মানুষ কিন্তু আজকে ভীত, কম্পিত, এবং সাধারণ মানুষ সেই জন্যই তো কথাটা একটা শব্দ চলে আসে। একটা বামপন্থী সংগঠন বা একটা ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠন কিভাবে মধ্যপন্থার রাজনীতি করে দাবি করতে চায়। ওই যে ভোটের প্রশ্নে তারা রোজা পূজা একসাথে করতেছে, হ্যাঁ, তারা বলতেছে যে হিন্দুদেরকে তারা নমিশন দিবে কিংবা হিন্দুদের পক্ষে। ভালো, আমরা তো সর্বধর্ম সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা মধ্যপন্থী, উদার, রাজনৈতিক, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি, এই ব্যাপারে ঐক্যবোধ, এটা তো আমাদের ফিলোসফি। কিন্তু তারা যখন এটা বলে, আমরা চাই তারাও নির্বাচনে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। আমি শেষে যেটা বলবো যে আজকে এই নির্বাচনের প্রশ্নে, সুশাসনের প্রশ্নে, কিংবা আমরা যে আধুনিক একটা বাংলাদেশ করে সবার এটাকে যে সমান করব, এটা কি তৈরি করছে এই বর্তমান সরকার? সেটা করতে পারে নাই। সুতরাং আমরা হয়তো কয়টা দিন দেখব, তারপর আমরা হয়তো আমরা 1-11 চাই না, কিন্তু আমাদেরকে এর যে প্রশ্নগুলি উত্থাপন করলাম, এগুলি যদি আমরা না হই, আমরাও তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো না। তখন যদি একটা ওই যেটা বললাম যে বাংলাদেশের সবচেয়ে খারাপ নির্বাচন হবে, এবং সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে কিনা আমরা চাই, কিন্তু উনি তো বলছেন যে উৎসব মুখর। সুতরাং আমরা তো, আমার কাছে মনে হচ্ছে, চোখে দেখছি যে এটা তো উৎসব মুখর না, একটা নিরাপত্তাহীন যুদ্ধের আবহর মধ্যে দিয়ে একটি নির্বাচন হবে, যেটা এদেশের মানুষ কামনা করে না। তাই আমরা চাই যে একটা ভালো নির্বাচনের প্রশ্নে সকল দলের বিভাজন বাদ দিয়ে, সকল দলের মতের ভিত্তিতে, এটি মানে ঐক্যবদ্ধতার মতামতের ভিত্তিতে একটি নির্বাচনের আয়োজন করা হোক। এবং আপনারা এখানে, আমি লাস্টে বলে গেছি যে এটি তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচনটা হলে আরও বেশি ভালো হতো। এখন ওনার অধীনে নির্বাচনের সক্ষমতার প্রশ্ন বাদ দিয়েও ওনার প্রতি একটা অভিযোগ থাকবে, উনি হয়তো কোনো দলকে প্রচ্ছন্ন সমর্থন দিচ্ছেন, যেটা ভবিষ্যতে মানুষ গ্রহণ করবে না। মিস নেলুফার চৌধুরী মনি, জি, শুনছিলেন আপনি। এবং জামাত এখন নানা ধরনের সার্ভেতেও যেটা দেখা যাচ্ছে, নানা প্রতিষ্ঠানের করা, যে
তারা রাইজিং, তাদের কথাবার্তায় তো তারা ক্ষমতায় প্রায় চলেই গেছে এবং তারা বিএনপিকে যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জ করে দিচ্ছে। কেউ কেউ মনে করেন যে জামাত আসলে বিএনপির ঘাড়ের উপর এখন নিঃশ্বাস ফেলছে বেশ। দেখেন, এটা এক ধরনের চিন্তা করার বিষয়। কারণ আমি জামাতকে এত হালকা করে দেখছি না এই কারণে যে মাঠে আওয়ামী লীগের মতো একটা দল নাই। আওয়ামী লীগ যত সন্ত্রাসী, যত রকম আপনার ফ্যাসিস্ট, হায়না যাই হোক না কেন, কিছু লোককে খাইয়ে পরিয়ে অনেক পুরানো দল হিসেবে অনেক খাওয়া দাওয়া ছাড়াও কিন্তু অনেকে হ্যাঁ বয়োজ্যেষ্ট, ওইটাই বলছিলাম, অনেক বয়োজ্যেষ্ট জানে আওয়ামী লীগ ভালো না, রক্তের মধ্যে, তারপরেও রক্তের মধ্যে আমার বাপ দাদা দিয়ে গেছে ভোট বা সাপোর্ট করে গেছে, মনের ঘৃণা নিয়েও সাপোর্ট করে, এরকম অনেক বিএনপিতেও আছে। তো সেই জায়গায় এরা আছে, এরা কিন্তু এখন নমিনেশন ইলেকশন করতে পারছে না। এখন 2 মাসেই আমরা 2 মাস আছে সময়, 2 মাসে আমরা এটাই মনে করছি যে গেল আওয়ামী লীগের, তাহলে জামাতের এই জায়গায় একটুখানি কিছুটা হলেও বাড়বে। এইখানে আরেকটা জিনিস আছে, জামাত সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মামলাও করে নাই। এটা একটা বিরাট, বরং মামলা তোলার জন্য টাকা খরচ করেছে, নিজের টাকা খরচ করেছে, জামিনের ব্যবস্থা করেছে, বাসায় বাজার পাঠিয়ে দিয়েছে, যে বাসায় বাজার নাই আওয়ামী লীগের, রাতে থাকার ব্যবস্থা করে দিয়েছে, নিরাপদ জায়গা দিয়েছে। এই যে এত জায়গা, আপনি যত কথাই বলেন, জামাতের যতগুলো হসপিটাল আছে, হসপিটালে যদি আওয়ামী লীগের সবচেয়ে সন্ত্রাসী কেউ যায় ঘুমায়, তাইলে আপনার কি হবে? পুলিশ কিন্তু আর যাই হোক হসপিটালে যাওয়ার আগে 50 বার ভাববে। গেল আপনার যেমন ধরেন বাংলাদেশের বিশ্ব সন্ত্রাসীরা কিন্তু এই ধরনের জায়গাগুলো বেছে নেয়, এইগুলো এই জায়গা নিষিদ্ধ পল্লী, এই জায়গাগুলো যেখানে অন্যভাবে অ্যারেস্ট করা হবে বা যাওয়া হবে, স্বাভাবিকভাবে যাওয়া হবে না, তারা এই জায়গাগুলা, এবং এই জামাতের জায়গাটাও এরকমই অনেকটা তারা সেভ করছে। তো সেইখানে তারা আওয়ামী লীগের ভোটটা নিশ্চিত করছে। আপনার যতই আওয়ামী লীগের নেত্রী বলুক উপর থেকে যে আর যাই হোক কাউরে ভোট দিবা না, না বিএনপি না জামাত, কিন্তু ও যখন যে সাপোর্টটা পাইছে তখন সে বলবে তো তুমি তো পালায় বাচ্চা গেছো, আমরা যে এখানে কি অবস্থায় আছি সেটা তো তুমি জানো না, এই জায়গাটায় আমাদের অমুক হেল্প করছে। এবং এটা যখন বিএনপি বুঝতে পারছে, বিএনপিও চেষ্টা করছে, কিন্তু বিএনপি তো আগেই আকাম করে ফেলছে, বা কাজ যেটা সত্যিকার কাজের সঙ্গে আকামও কিছু ছিল। সত্যিকার কাজটা হলো যে মামলা দেওয়ার, এই যে 15.5 বছর যে অত্যাচার করেছে, অন্যায় করেছে, আইনের বিরুদ্ধে কাজ করেছে, সেটার জন্য মামলা দেওয়ার রাইট সবারই আছে, দিতেই পারে। কিন্তু ওর মধ্যে আবার কিছু কিছু ঢুকায় দিছে নিজস্ব ব্যক্তিগত শত্রুদের, অথবা ইনকাম করার সোর্স হিসেবে। সেই জায়গাটা আমি কিন্তু এখানে আত্মসমালোচনাও করছি। তো এতে কি হয়েছে, বিএনপির বেসিক্যালি আওয়ামী লীগ ওইখানে শত্রুতায় রূপান্তরিত হয়েছে। বেসিক আওয়ামী লীগ, লাইক আমি আমার এলাকায় খেটেছি, আপনি জানেন, সেইখানে আমি আওয়ামী লীগের ঘরেও তো যেতে হয়েছে। আমি যখন গিয়েছি নিরপেক্ষভাবে সবার কাছে চেয়েছি ভোট। মার্কেটে 5টা দোকান যদি অন্য কারো থাকে, 10টা বা 15টা দোকান আওয়ামী লীগের আছে, সেইখানে তারা বলেছে আপনি দাঁড়ালে আপনার কি, আমাদের ভোট আছে 19টা, আমাদের ভোট আছে 25টা, শুধু আপনি দাঁড়ালে আমরা গিয়ে ভোট দিব, আইদার আমরা ভোট দিতে যাবো কিনা চিন্তার ব্যাপার আছে। এটা বলার কারণটা আমি বলি, আমাকে ভালোবাসে সেই জন্য না, আমি তো তাদের কোনো মামলা দেইনি, যেহেতু আমি জেলার কোনো দায়িত্বে নাই, এটা আমার কাজ না। আমি চাইলে উইলিংলি মামলা দিতে পারতাম, এটাও আমি মনে করেছি এটা আমার কাজ না, আমি নিজে বাদী হয়ে মামলা দেই নাই। তো এটা একটা জিনিস, আমার জন্য আমার প্রতিবেশী পর্যন্ত হয়রানির কোনো শিকার হয় নাই। এবং তারা এইভাবে বলছে, মনিয়াপা যেভাবে রাজনীতি করে এটারে তো রাজনীতি বলে না। বলছে কেমন রাজনীতি? বলছে যে রাজনীতি করতে গেলে প্রথমে আগে নিজের কিছু লোক দিয়ে সন্ত্রাসী কাজ করাইতে হবে। আপারে যদি আলাদা ভয়ই না পায়, আপারে টাকা দিবে কেমনে, আপা নির্বাচন করবে কেমনে? আমি অবাক হয়ে গেছি। এবং আমাকে যারা আমার ওয়েলুসারা এই কথাটা বলতে আসছে, আমি ওটাও বুঝছি যে ওরা কেন বলে, ওদেরও তো একটা ইন্টেনশন কাজ করে যে আপা যদি আমগরে নামাই দিত তাহলে তো আমরা 2টা পয়সা কামাইতে পারতাম। তা আমি বলছি তোমরা ধৈর্য ধরো, সৎ পথেই তোমরা কামাই করতে পারবা। এই দেশটা তো সবারই কাজ করার যোগ্যতা আছে, যদিও আমি ওই সুযোগটাই পাইনি। কিন্তু এই জায়গাটা নেমে কিন্তু আমি বুঝেছি যে ভোটটা কি হয়। কারণ আমি টর্চার করি নাই, এই জন্য আমি ওই কথাটা শুনেছি। যারা টর্চার করেছে তারা প্রত্যেকেই ওই একবারে, আপনি 5 কোটি টাকা খাইছেন 550টা আওয়ামী লীগের কাছ থেকে, আপনি এখন আফসোস করতেছেন। আপনি কি করছেন? ওদেরকে বলতেছেন তো করে এটা পোষায় দেবো। পৃথিবীতে জিল্লুর ভাই, মানুষ সব কিছু মেকিয়াভেলি বলছে, মানুষ পৈতৃক হত্যাকারীকে ক্ষমা করতে পারে, কিন্তু পৈতৃক সম্পত্তি হরণকারীকে ক্ষমা করতে পারে না।
ঠিক এই জায়গাটায় আমি বলি বিএনপি যে জায়গাটায় গিয়েছে বিএনপি এখানে লুজার হচ্ছে ওই জায়গাটা, ওই ভোট থেকে। সেইখানে কেউ যদি ব্যক্তিগত দলে জয়েন করে ওইটা তাদের নিজস্ব ভোট, কিন্তু একটা বেসিক ভোট এখানে বিএনপি লস করছে, যেটা জামাত এটা অপরাজনীতি আমি বলতে পারি। কারণ জামাতকে আওয়ামী লীগ যত টর্চার করছে, যত ক্ষতি করছে, জামাতের সব নেতাদেরকে ফাঁসিতে ঝুলাইছে, মেন নেতাদেরকে, জামাত কিন্তু দিব্যে এটা ভুলে গেছে আওয়ামী লীগের মতো। আওয়ামী লীগের শেখ হাসিনা যেমন তার বাবার হত্যাকারীকে ভুলে গেছিল, ইনুকে নিয়ে শেষ দিন পর্যন্ত রাজনীতি করছে, এবং কেউ বলে ট্যাঙ্কে নাচছে, কেউ বলে নাচে নাই, এই ধরনের অনেক প্রশ্ন আছে, কিন্তু বিপক্ষে তো ছিল, এটা তো সত্যি। তা এই এক কাজ জামাত এবং আওয়ামী লীগের মধ্যে মেন্টাল অনেক মিল আছে, এবং একজন আরেকজনের উপর ডিপেন্ড। তো এইখানে বিএনপি একটা করেছে, আপনি আওয়ামী লীগের বেসিক যদি 15% ভোট থাকে, আমি কথার কথা বললাম, সেখানে 10% যদি জামাত আদায় করতে পারে, তাহলে জামাতের যদি আগে 8% বা 10% ছিল, সেটা তো এই 15 বছরে বাড়ছে, কারণ জামাত তো নিগৃহীত ছিল, বাড়ার পরে ওইটি যোগ দেন। আমি ওই হিসাবটা করছি, কারণ এটা আমার বিএনপির যে সমস্ত নেতারা যদি এটা শুনে আপনার এই টকশো, আমি বলবো যে এখান থেকে আপনারা শিখে নেন। আমি আমার জীবনের একটা শেখার অধ্যায় থেকে এই কথাটা বললাম, যে কাউকে 1 নাম্বার খরগোশ এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতাটা আমাদের মনে রাখা উচিত। 2 নাম্বার, এইখানে দুইটা দল বেসিক বাহ্যিক দৃষ্টিতে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে অনেকটা মিল আছে, আভ্যন্তরীণ দৃষ্টিতে জামাত আওয়ামী লীগের সঙ্গে অনেকটাই মিল আছে, এবং একজন আরেকজনের উপর নির্ভরশীল। এই কারণে আওয়ামী লীগ যখন জামাতকে আপনার নিষিদ্ধ ঘোষণা করে আপনার নির্বাহী আদেশে, তখন জামাত কিন্তু আওয়ামী লীগের ঘাড়েই ছিল। আপনি সেই পাবনার, আপনার এই টকশোতে অনেকবার বলেছে, সেই পাবনার আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, সে তার এখানে দলে যোগ দিছে। কুষ্টিয়ার ভেড়ামারা মানে ওপেন, তারা কিন্তু জামাতের বিপক্ষে খাটছে, কিন্তু হানিফ যখন তার দলে যোগ দেওয়া হচ্ছে তখন কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, আওয়ামী লীগ চুপ। তো এইভাবে আওয়ামী লীগ আবার তার নিজের দলে পালছে। এই যে নিজের দলে গুপ্ত জামাত, আওয়ামী লীগ কি কিছুই বুঝে নাই আমি বলবো, যে বা যারা যেখানে বুঝছে হয় টাকায় মুখ বন্ধ করে রাখছে, আর না হয় তারা এটাকে একটা স্বীকৃতি দিচ্ছে নেপথ্যে। তো এই জায়গাটায় যদি মিল হয়ে যায়, তাহলে বিএনপির জন্য, বিএনপি একা, ওরা 2 জন, এর মধ্যে আবার আপনার সমস্ত হুজুরদের এক করে ফেলছে তারা, 8টা আপনার ইসলামিক দলগুলো এক হয়ে গেছে। তো এই 8টা ইসলামিক দলের কিন্তু কিছু কিছু জায়গায় বেশ ভোট আছে, লাইক আপনার হাত পাখা চরমুনায়ের কিন্তু বেশ ভোট আছে এখানে, কোথাও কোথাও জামাতের চেয়েও অনেক বেশি ভোট আছে। তো সেই জায়গাগুলায় মানুষ কিন্তু, হ্যাঁ, পীর মানা এক জিনিস, ভোট দেওয়া এক জিনিস, কিন্তু এখন যখন অবস্থাটা রাজনৈতিকভাবে ভীষণভাবে অস্থির, তখন কিন্তু তারা মনে করতে পারে যে এদেরকে না দিয়ে একবার এটা করি, আরেকবার দেখি নতুন করে। এই যে এটা, এরপরে আপনার মনে করেন জিওপলিটিক্সে যদি আপনি -2 ফর্মুলা ধরেন, তাহলে -2 ফর্মুলা চলমান। আমার কথা না, শুধু বিএনপির মহাসচিবও বলেন, অনেকেই বলেন, আমার নেতা জনাব তারেক রহমানও বোঝানোর চেষ্টা করেন, আমরা আগের চেয়েও এখন বেশি ষড়যন্ত্রের মধ্যে আছি, দৃশ্যমান এবং অদৃশ্যমান। তো সেইখানে যদি -2, অনেকে বলে -4, তো এই যদি এটা হয়, তাহলে ওই জিওপলিটিক্সের আপনার মুরলরা তারা কখনোই আওয়ামী লীগকে বাড়ি ঘর ছাড়া করে আরেক দেশে পালানোর ব্যবস্থা করে দিচ্ছে, তারা কিন্তু বিএনপিকে ওই জায়গাটায় আনতে চাইবে না। যে কারণে জামাত মাঝে মাঝে বলে, জামাতের চিফ আমির যে কথা বলছেন, যে যেভাবেই হোক ক্ষমতায় আমাদের যাইতেই হবে, এটা কি আপনি মনে করেন? এই কথাটাকে বিশ্লেষণ করলে অনেকগুলো উত্তর পাওয়া যায়। এটা শুধুমাত্র আপনার আমার মেন্টাল শক দেওয়ার জন্য বলা না। 2 নাম্বার, আপনার তারা বলেন যে সেক্রেটারি জেনারেল, উনি বলেন যে এখন তো বিদেশিরা আমাদের সঙ্গে সব সময় দেখা করছে, মিটিং করছে, ক্ষমতায় তো আমরা চলেই গেছি। এই কথা, এই লাইনগুলোকে কিন্তু যদি কেউ ফেলে দেয়, সে বিরাট বড় ভুল করবে। সো আপনি নীলুফার চৌধুরী মনি এটা বলছেন, আপনি বিএনপির একজন নেত্রী, কিন্তু সামগ্রিকভাবে বিএনপিকে এই পরিস্থিতিটা বুঝতে পারছে কিনা সেই প্রশ্নটা আমি বিএনপি যদি না বুঝতে পারে, যেহেতু আমার বলার কোনো জায়গা নাই, আমি মিডল ক্লাসের কর্মী বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার এটা মিনি পার্লামেন্ট, আমি পার্লামেন্টে যাওয়ার মতো আমার যোগ্যতা হয় নাই তাদের দৃষ্টিতে, জনগণের দৃষ্টিতে হয়েছে কিনা জানি না, ছিলাম, কিন্তু আপনি ডাইরেক্ট ইলেকশন করে দিতেন, আমি ওইখানেও কথা বলেছি, আমি আমার ভয়েস রাইজ করার চেষ্টা করেছি। হ্যাঁ, সেইখানে আমি আপনার এখানে যে সুযোগটা পেয়েছি, আমি সুযোগের সদ্ব্যবহার করলাম, এখনো ভালোবেসে সুযোগের সদ্ব্যবহার করলাম। ধন্যবাদ মিস্টার গোলাম সরোয়ার মিলন। জি, সো সামনে আসলে কি, মানে শেষ পর্যন্ত আপনি কি দেখেন, বা পরিত্রাণের বা উপায় কি?
পরিত্রাণের আমরা একটা তো উপায় আছে, এটা আমার- কমপ্লেক্সিটি সবটাই আলোচনা করলাম এবং নীলুফার চৌধুরী মনি তো ভূ রাজনীতির জায়গাও নিয়ে গেলেন এবং না, উনি একেবারে যথার্থই বলেছেন যে অস্বীকার বাংলাদেশে করবার তো সুযোগ নেই, এখন জি। একটা উর্বর ক্ষেত্র ভূমি হয়েছে ভূ রাজনীতির প্রশ্নে। এখানে ইন্টারেস্ট তো চায়না বলেন, আমেরিকা বলেন, ইন্ডিয়া বলেন, এটা পুরা আরো সবারই নতুন একটা- নতুন প্লেয়ার নতুন player পুরনো আছেন, প্লেয়ার পাকিস্তান অ্যাক্টিভ হয়েছে, active হয়েছে। টার্কি এখানে অনেক বড় ভূমিকা রাখবার চেষ্টা আমার করছে কথা হলো তাদের কি- এর আগে তো তুরস্ক কখনোই কখনোই এদিকে ছিল তাকায় না। নাই আমি যেটা আমি কিন্তু একটা কথা বলে গেছি, সেটা হয়তো আপনাদেরকে আমি অনুধাবনে আনতে পারি না, এটা আমার সীমাবদ্ধতা। যেটা বলছি যে যেটা ডক্টর ইউনূস সাহেব বলছেন যে আমরা বাংলাদেশি, আর এই যে বাংলাদেশি জাতীয়তাবাদের যে পুনর্জাগরণটা কিংবা আমাদের একটা রেনেসা দরকার এবং আমাদের একটা রিকনসিলিয়েশন দরকার, এই জায়গাটা কিন্তু আমরা নাই। কারণ এই জায়গা নাই কেন? কারণ আমাদের এই মুহূর্তে জাতীয় মূল্যবোধের পুনঃস্থাপনটা আমাদের দরকার এই কারণে যে বাংলাদেশের যে আত্মপরিচয়, যে কারণে ৭১-এর কথাটা আছে যে আমরা ৭১ থেকে আসছি, অবশ্যই আমরা ৭১-এর অঙ্গীকার এবং ২৪-এর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সমন্বয়ে আগামী দিনের পথ চলা, এটাই ছিল, এটাই আমার মনে হয় বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটের প্রতিটা রাজনৈতিক দলের এটা হওয়া উচিত। কিন্তু এখানে শুধু অনেকে শুধু আমরা ৭১কে ধারণ করি, অনেকে শুধু ২৪কে ধারণ করি, এই জায়গাটাই বিভেদ। ডক্টর ইউনূস আপনি বললেন মানে পরিত্রাণের উপায়, উনি এই তফসিল ঘোষণা যেহেতু আজকে হয়েছে ইমিডিয়েটলি, এটা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের কথা উনি শুনবেন কিনা, সবাইকে ডেকে যদি বলেন যে আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই, উৎসবমুখর নির্বাচন করতে চাই, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে চাই। আমি বিদেশে গিয়ে বলেছি যে তাদেরকে কার্যক্রম স্থগিত করা হয়েছে। আওয়ামী লীগ আজকে আমরা এখানে আপা আছেন, আমরা আছি, আমি সারা জীবন অ্যান্টি আওয়ামী লীগ রাজনীতি করে আমার উত্থান, তাই বলে আওয়ামী লীগকে আপনি নির্বাচন থেকে দূরে রাখাটা কিন্তু সঙ্গত নেই। কারণে যারা হত্যা করেছে, লুণ্ঠন করেছে, তাদেরকে আপনি বাইরে রাখেন, আইন করেছেন তো, তারা তো নির্বাচন করতে পারবে না। কিন্তু অ্যাজ এ হোল আওয়ামী লীগকে তো আপনি এখনও আজকে তফসিল ঘোষণা করছেন, আপনি তাদেরকে নিষিদ্ধ করতে পারেন নাই, দল হিসাবে তাকে অপরাধী হিসাবে প্রমাণ করতে পারেন নাই। তোমার না অভিযোগও দায়ের করা হয়নি, আমি ধরে নিলাম না, অভিযোগ আছে, দল হিসেবে অভিযোগ দায়ের করা পলিটিক্যাল রেটরিক আছে, কিন্তু আজকে তাদেরকে বাদ দিয়ে, তাদের দোসরদের যাদের বলা হয় তাদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন হবে যেটা ইতিহাসের জঘন্যতম একটি নির্বাচন হয়ে যাবে। যাই হোক, আজকে আমাদের যে এই যে বিভাজন, যে কারণে আমি রিকনসিলিয়েশনের কথা বলেছি, যে কারণে আমি রেনেসার কথা বলেছি, যে কারণে আজকে বাংলাদেশি জাতীয়তাবাদের এই পুনর্জাগরণের সমন্বয়ে বাংলাদেশের আগামী দিনের পথ চলাটা যদি করতে পারি, আজকে আমাদের একে অপরের প্রতি যে ঘৃণা, এই যে দমননীতি থেকে আমাদের উত্তরণ করতে হবে, একটা মব কালচার তৈরি হলো। আপনি যে ইলেকশন ঘোষণা হলো আজকে, আমরা কি কনফার্ম হতে পারি? আমি যখন আমি বলতে চাই যে উনি হয়তো নমিনেশন না পেলে আগামী দিনের এমপি পার্লামেন্টে যেভাবেই হোক, মহিলা কোটায় হোক, উনি হবেন, আমি শুভকামনা করি। আমি এই যে এই স্ক্রিনে বললাম, হ্যাঁ। আমি একবার এমপিও এমপি, ৭০ বার এমপিও এমপি, আপনার আমি সাবেক নিয়েই বেঁচে থাকি। ওকে, আলহামদুলিল্লাহ, আপনার শুভকামনা করি, আপনি হন। কিন্তু আমি যেটা বলতে চাই যে আজকে যে এই যে রাজনীতিটা যে পর্যায়ে আসছে, এইটাকে যদি না করে আপনি একটি নির্বাচন করে ফেলবেন, যেনতেন নির্বাচন, যেনতেনভাবে একটা নির্বাচন করবে, তাহলে হাসিনাকে কেন দোষারোপ করতেছি? হাসিনার সাথে এই আপারাই সামনেই বলি যে কি জাতীয় পার্টি ইলেকশন করছে দেখে তারা দোষর, তো তাদের কি দোষ হয়ে গেলো? তাহলে এখন যেটা হচ্ছে এটা কি হবে যদি হয়? আমার কথা হলো আমরা চাই একটা নির্বাচন, তো আমিও চাই, আমি কিন্তু একজন নির্বাচন পাগল মানুষ। আমি যদিও 2008, 14, 18-তে চেষ্টা করছিলাম, সত্যি কথা যেটা পরে করি নাই, 24 তো করি নাই। তো এই নির্বাচন না করলে এইবার শেষ বয়সে একটা নির্বাচন করতে চাই, কিন্তু সেই নির্বাচনের পরিবেশটা তো থাকতে হবে। আর পুলিশ যদি আমাকে প্রোটেকশন না দিতে পারে, আমি যদি মবের শিকার হই, আমাকে যদি একটা ভুয়া একটা ট্যাগিং করে যদি আমাকে নামতে না দেওয়া হয়, আমার মতো এরকম অনেককে, তাহলে এই নির্বাচনটা কিভাবে হবে এটা বুঝতেছি না। তাই আমাদের এই যে সামাজিক ন্যায়ের জায়গাটা, আমাদের রাজনৈতিক আচরণের জায়গাটা, আমাদের যে সমঝোতার জায়গাটা, আপনি পরিত্রাণের কথা বলছেন, সুন্দর কথা বলছেন, এইটার ব্যাপারে এই 2 মাস সময় আছে। কেন? ঐক্যমত কমিশনের সংস্কার নিয়ে অনেক আলোচনা হয়, আমরা সংস্কার চাই, কিন্তু সেই সংস্কারে এনসিপি এখন এনসিপি স্বাক্ষর করেনি, সেটা তো বাদ, আবার গণভোটও তো আছে জাতীয় নির্বাচন। এখন আসছি এই যে গণভোটের কথা বললেন, আপনি 4টা প্রশ্ন দিয়েছেন। এই গণভোটে পাবলিক, একটা কথা বলি, 1 ঘন্টা বাড়ানো হয়েছে, সকাল 7:30 থেকে বিকেল 4:30, 1 ঘন্টা সময় এর জন্য বাড়ানো হয়েছে। আমি আপনাকে বলি, গত নির্বাচনে যেগুলি অপেক্ষাকৃত ভালো নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সময়, যারা 4টার মধ্যে ঢুকছে, আপনার দৃষ্টি আকর্ষণ করি, খেয়াল করি, 4টার মধ্যে ঢুকছে ভোট দিতে, রাতে 8টা পর্যন্ত কিন্তু তারা যারা ঢুকে গেছে 7টা 8টা পর্যন্ত তারা কিন্তু ভোট দিচ্ছে। এইবার 2টা ভোট, একটা গণভোট,
একটা প্রার্থীর ভোট 3 মিনিটের নিচে হবে না। টোটাল 3 থেকে 5 মিনিট লাগবে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, মানুষ বুঝে ভোট দেবে না বুঝে ভোট না দেবে? না, মানুষ তো এই দেশের অনেক মানুষের লেখাপড়া জানে না। তাহলে আপনার নিরক্ষর। আপা আরেকটা অ্যাড করেন, তখন যে 2008-এ যে ভালো ইলেকশন হয়েছিল কিংবা তার আগে যে তত্ত্বাবধায়ক সরকারের হয়েছিল, এইবার 6 কোটি ভোট বাড়ছে। তাইলে এই এতগুলি ভোট সেন্টার হয়তো কিছু বাড়াইছেন আপনারা, এতগুলি ভোট এই সময়ে 2টা ভোট দেওয়া, একটা গণভোট আর একটা প্রার্থীর ভোট, সংসদের ভোট, এটা কিভাবে সম্ভব? আমি এই জায়গাটায় রাত্রে 8টা-9টা বাজলেও হয়তো তারা নিবেন, ভালো কথা, কিন্তু এইটা জিনিসটা কিন্তু সেইভাবে মানুষের কাছে কিন্তু 1 ঘন্টা বাড়াইছে মাত্র, 1 ঘন্টায় নেবার, মাত্র 1 ঘন্টা, সম্ভব এটা সম্ভব না। তো সুতরাং আজকে এই নির্বাচনটাকে কি আমরা অতীতের মতো একমাত্র সত্যি কথা 91 সনে এরশাদ সাহেবের স্বৈরাচার বলেন যাই বলেন, সে চলে যাওয়ার পর কিন্তু একটা ভালো নির্বাচন হয়েছিল, বিএনপি ক্ষমতা এসেছিল এবং সেই 5 বছর কিন্তু তারা ভালো দেশ শাসন করেছে। তারপরেরটাও মোটামুটি ভালো হয়েছিল এবং তারপরেরটাও হয়েছে 96, তারপরে তো তারপরেরটাও মোটামুটি ভালো, 2001 পর্যন্ত চলছে, ভালো মতো হয়েছে। কিন্তু এরপরে 2008-এরটা অনেকে বলেন যে অনেক আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য মেকানিজম, ওইটাও আমি বললাম ধরে নিলাম, কিন্তু পরে যেগুলি হয়েছে আমরা কি সেই 14, 18, 24-এর পুনরাবৃত্তি করতে যাচ্ছি এই নির্বাচনে? যদি না করতে চাই, আপনি একটা টু দি পয়েন্টে লাস্ট কথাটা বলেছেন যে আজকে আমাদের সেই মানে এটা কি সেই ঐক্যের জায়গাটা যদি আমরা না বুঝতে পারি যে হ্যাঁ আমরা একটা নির্বাচন করবো, আসেন আমরা সবাই করি, এখন সেটা না হলে আমার মনে হয় এই নির্বাচনটা হওয়ার মতো সেই পরিবেশ পরিস্থিতি কিংবা সেই জায়গাটা থাকবে না, এবং এটা হবে এটা বাংলাদেশে মানে একটা নিরাপত্তাহীন একটা যুদ্ধের মধ্য দিয়ে মানুষ ভোট যাওয়া, এবং সেই ক্ষেত্রে দেখা যাবে আওয়ামী লীগের আমলে তো আওয়ামী লীগের কিছু লোকজন ভোট দিতে গেছে। এইবার আমি জানি, কারণ এইবার স্টেক হোল্ডার বিএনপি তো বড় স্টেক হোল্ডার, অস্বীকার করার উপায় নেই, তারা ভোটার বেশি, তারাও যাবে কিনা, কিংবা এই জামাতের কৌশলের কাছে, জামাতের কাছে তারা নিজেদেরকে কতটুকু সার্ভাইভ করাতে পারবে। কারণ ম্যাডাম আজকে অসুস্থ, দেশনেত্রী খালেদা জিয়াকে আমরা শ্রদ্ধার সাথে সম্মান করতে চাই, এই কারণে আপনাকে এখানে বলি, এটা জাতিগতভাবে সবাই করে, ব্যক্তিগতভাবে আমার একটা জায়গা আছে, ছাত্রদলের সভাপতি থাকাকালীন আমার বিয়েতেও নিয়ে এসেছিলেন, সুতরাং একটা আত্মার সম্পর্ক একটা আছে, ওনার সুস্থতা কামনা করি। উনি কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু মাওলানা ভাসানীর চেয়ে উপরে স্থান করতেছেন, কারণ মাওলানা ভাসানীর সম্পর্কে বিতর্ক ছিল, এখন কিন্তু দেখেন বেগম জিয়াকে নিয়ে সবাই দোয়া করে, এই যে দোয়াটা উনি পাচ্ছেন, ওনাকে অসুস্থ রেখে কোনো নির্বাচন, ইনক্লুডিং শেখ হাসিনা, হ্যাঁ, এবং এই ওনাকে অসুস্থ রেখে একটা নির্বাচন, আর তারেক জিয়া উনি বিদেশে আছেন, এই দুইজনকে বাইরে রেখে এই নির্বাচনটা আমি ওনারা ভালো, এটা তো আমি বলতে পারি না, আমি একজন নাগরিক হিসেবে কমেন্ট করলাম, এটা কতটুকু আমরা মানে কি হবে এই জায়গাটা। সুতরাং এখানে ফাইনাল রাউন্ড বিদেশি একটা ষড়যন্ত্র হবে, সুতরাং আমরা চাই ওনার সুস্থতা কামনা করি এবং তারেক সাহেবও দেশে ফিরে আসুক এবং সকলের অংশগ্রহণে সকলের সাথে আলোচনা করে একটা ভালো নির্বাচন। ফাইনাল রাউন্ড, হোয়াট ইজ নেক্সট, 4 মিনিট করে দুজনের জন্য, 4 মিনিটস। আমি মাঝে মাঝেই বলি, আমি সময় থাকলে আমি ইউটিউব দেখি, এর মধ্যে সব ইউটিউবার একরকম না, কোনো কোনো ইউটিউবার আছে মানে যুগোপযোগী, অত্যন্ত খোঁজখবর নিয়ে কথা বলেন, তাদের কথা এবং আমাদের কথা যদি ধরি, সব কিছু মিলে আপনি যে কথাগুলো বললেন যদি ধরি, তাহলে নির্বাচনটা আসলে কি বলবো, এটা আমার বলার ভাষা নাই, যে নির্বাচনটা যেভাবে হবে, এতগুলো মানুষ বাইরে রেখে একজন নেত্রী সিরিয়াস অসুস্থ, তবে বিএনপি চায় নেত্রী যে অসুস্থ তার মধ্যে নির্বাচনটা হোক, বিএনপি এই জায়গায় চায় যে আমাকে তো মারা গেলে 3 বেলা ভাত খাইতেই হবে, আপনি না খেলে বাঁচবেন না, আপনার বাঁচার জন্য 3 বেলা জায়গায় 1 বেলা হলেও খেতে হবে। সো দ্যাট বিএনপি কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে রেখেও 36টা মনোনয়ন আবারও দিয়েছেন। তো এটা বিএনপির ওই কাজগুলো বসা নাই, যেটা বসা আছে যেটা নির্বাচনী প্রচারণার জায়গায়, নির্বাচনী সমাবেশের জায়গায় দোয়া মাহফিলের সমাবেশ হচ্ছে। তো ঘটনা একই, মানুষকে পৌঁছে দেওয়া, কিন্তু এইটার জন্য যখন দেখলাম এনসিপি যে আকাশে ধূমকেতু উঠেছে, রাজা মৃত্যুবরণ করেছে, ওরকম করে বললেন যে খালেদা জিয়া আমাদের নেত্রী, সবার সার্বজনীন, উনি অসুস্থ, তার মানে 1 সপ্তাহ পিছায় দেন, মানে এটা বুঝে তফসিল পিছায় দেন, তার মানে ওইখানে বোঝা গেল তারা একটা কজ খুঁজতেছে যে কজটা কাজে দিবে। জামাত প্রতিটা বিভাগে মিটিং করছে, আবার এই নির্বাচনী প্রচারণাও করছে। এইখানে জামাতের কথা, যদি কিছু দেরি হয় তার তো লস নাই, তার প্রচারণা
একটা 20 কোটি 21 কোটি মানুষের দেশে আরো এবার বিদেশি ভোট কাস্ট করছে আরো 1.5 কোটি আমি ধরে নিলাম। এই অনুষ্ঠানে এবি পার্টির চেয়ারম্যান বলেছেন যে বিএনপি যদি নির্বাচন পিছিয়ে দিতে চায় আমরা সবাই সমর্থন দিব। হ্যাঁ, তো তারা তো এরা তো আগেই ছিল, প্রথম দিনই বলেছে যে ইলেকশন না হলেও আওয়ামী লীগ থাকলে তো 4 বছর থাকতো, ক্ষতি কি? এবং আপনি দেখেন যে প্রথম আলোর একটা জরিপ আমি কিন্তু খুব খুব সিরিয়াসলি আমি নিয়েছি। প্রথম আলোর জরিপে 54.something% লোক এই সরকারকে পছন্দ করে। এই সময় কিন্তু এই জরিপটা হওয়ার কথা ছিল না, হওয়ার কথা ছিল বিএনপি কত পার্সেন্ট পাবে, জামাত কত পার্সেন্ট পাবে, এনসিপি কত পার্সেন্ট পাবে, এটা হলেই ঠিক ছিল। এই সরকারের নাতি দীর্ঘ যে বয়ানটা দিল প্রথম আলোর মতো একটা পত্রিকা, এটা কিন্তু একটা অ্যালার্মিং, যে অর্থনীতিতে কতটা সাকসেস, সামাজিকে কতটা সাকসেস, আপনার এই স্টেপ বাই স্টেপ দিয়েছে। তো অতএব সরকারকে কিন্তু একটা স্টেক হোল্ডার বানিয়ে দিয়েছে। তো যখন অনির্বাচিত সরকার স্টেক হোল্ডার হয়ে যায় মুমূর্ষু টাইমেও, তখন বুঝতে হবে ডালমে কুচ কালা है। তো এই জায়গাতে আবার আপনার মনে করেন জামাতের মতো একটা দল, ধরো মারো কাটো খাও রক কাটো যা ইচ্ছা তাই করো, আবার তুমি মামলাও লড়ো আসামি পক্ষের, আসামি বানাও তুমি, ওই যে কি সর্প হইয়া দংশন করো উঝা হইয়া ধারো, সেই উঝার মতো মানুষ সেও বলল যে একদিনে যদি 2টা ইলেকশন হয় তাহলে কিন্তু সরকারকে বললাম জেনোসাইড হতে পারে। জেনোসাইডের ভয়টা জামাত কাকে দেখালো? আমার কাছে কিন্তু এটা বিরাট বড় রহস্য এবং প্রশ্নবোধক চিহ্ন। এত কথা রেখে জেনোসাইডের কথা আসলো কেন? তার মানে নির্বাচনটা ঘিরে আমি বলবো আজকে স্বনির্বন্ধ অনুরোধ করব এই দেশের যাদের কাছে ক্ষমতা আছে, আমি জানি না গোপনে কিভাবে ক্ষমতা থাকে, আমি খুব সোজা সরল মানুষ, হিসাবটাও আমার সোজা সরল, এই জন্য আমার দ্বারা অনেক কিছুই হয় না। তারা কিভাবে এই জিনিসগুলো করতে চায়, একটা মানুষের মৃত্যুও কিন্তু অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এই যে তারা গৃহযুদ্ধের পায়তারা করছে, এই গৃহযুদ্ধ দেশটাকে কোথায় নিয়ে যাবে? আফগানিস্তানে, সিরিয়ায়, নাকি মিশরে? আমি এই কথাগুলাই বলতে চাই। যখন মানুষ বলে না যে রোম যখন পুড়ছে নিরু তখন বাঁশি বাজাচ্ছে, দেশের আগুন ধরায় দিয়ে দেশের মধ্যে নিরু তো এইভাবে বাঁশি বাজাতে পারে না। আমি একটা কথা বলতে চাই আপা, যে এই জামাত কয়দিন আগে বলছে গণভোট আগে হইতে হবে, তারপর এখনো তাই বল। আচ্ছা না, এখন বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হইতে হবে। আপনি কথাটা একটু আমার এটা ধরেন। আমি কিন্তু প্রথম কথাটা নির্বাচন উনিও চাই, আমরাও চাই, সবাই নির্বাচন চায়। এখন তারা বলতেছে লেভেল প্লেইং ফিল্ড টিল দরকার নাই, তারা ওই কথায় আছে যে মানে জাতীয় পার্টি সহ জাতীয় পার্টিকে মূলত ব্যান্ড করতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হবে, এখন গণভোট আগে হইতে হবে, এই কথাটা কিন্তু তাদের নাই। এই যে দ্বিচারিতা, আমি সম্মান রেখে বলতে চাই, তাদের যে দ্বিচারিতা, এটা ইসলামী পরিভাষায় এটাকে মুনাফেক বলে। তো আমি এই কথা বলে তাদেরকে আহত করতে চাই না। আজকে বাংলাদেশটা একটা জায়গায় আসা উচিত। আরেকটা কথা বলবো যে ধরেন আপনি নির্বাচন করবেন, এখন সরকারের পক্ষ থেকে যদি মানে এমন আচরণ করা হয় কোনো দলকে আপনি নামতে দিলেন না, যেটা আপনি প্রথমেই আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনাদেরকে কি নির্বাচন করতে দেওয়া হবে, কিংবা করতে দেওয়া হলেও মাঠে নামতে পারবেন কি না। একদিকে বলতেছে আমাদেরকে নিষিদ্ধ করা হয় নাই, কিন্তু আবার বলতেছে যে তাদের নির্বাচন করলে আপত্তি নাই, তাদের কোনো বাধা নাই। এই প্রেস সচিব বললেন শফিকুল আলম যে না, নিবন্ধিত সব দলই নির্বাচন করতে পারবে, কিন্তু এখানে কোনো এটা পাচ্ছি না। তো আমি যেটা বলতে চাই যে আজকে পুলিশকে আমি কন্ট্রোলিং রিমার্কসে একটাই আসতে চাই, পুলিশকে আমাদের সবচেয়ে ট্রমাটাইজ থেকে বের করে তাদের মনোবলটাকে শক্তিশালী করতে হবে। আজকে লটারি দিয়ে যে ডিসিএসপি সরানো হইলো, এটা তো আজকের ভাষণ যে হইলো তারপরে কালকে করতেন তাও এক কথা ছিল। তাহলে এখন যদি কেউ প্রশ্ন করে আবার তাহলে করতে হবে, তখন কি উত্তর দিবেন আমি জানি না। নির্বাচন কমিশন সেখানে কি উত্তর, লটারি কবে কখন কোথায় হয়েছে, এবং এই লটারিটা কোনো দৃশ্যমান না। এই লটারিটা হয়েছে, আপনি দেখেছেন কোথায় হয়েছে? কোথায় হয়েছে আমি তা জানি না, সচিবালয় তাদের মধ্যেই হয়তো সরকারের মধ্যে হতে পারে, আমি ঠিক জানি না। বাট লটারি যে হয়েছে তারা নিজেরা স্বীকার করেছে। না তারা বলেছে, কিন্তু এটা কিন্তু কেউ বলতে পারবে না যে অমুক জয়েন্ট সেক্রেটারি কিংবা অমুক, মানে আমি এটা বোঝাতে চাইছি যে লটারিটাও যে ফেয়ার হয়েছে কিনা। আচ্ছা আরেকটা কথা বলি আপা, আমি বলি লটারি হলে মিডিয়ার যুগ, ইউটিউবে চলে আসে, ক্যামেরা তো ধরে বলতে পারতো যে এই যে তুলতেছে কেউ ফেলতেছে, একটা বাচ্চা দিয়ে তুলাই না আমরা, হ্যাঁ। তো এইগুলি তো কেউ দেখে নাই। তো এই প্রহসনের মানেটা কি?
তো যাই হোক, আমার কথা হলো কি, আমি আশাবাদী হতে চাই। এই পুলিশের মধ্যেও কিন্তু এখন ভালো আছে। একটা কথা বলে শেষ করতে চাই, আমাদের একজন সহকর্মীকে গ্রেপ্তার করেছে ডিবি, কিন্তু তাদের শফিক সাহেবকে আজকে এই দিতে চাই। তিনি বলছে যে এটা আমরা স্বৈরাচারের আমলের সেই ডিবির কনসেপ্টটা নেই, যে এখানে আসেই মানে তাকে দুর্ব্যবহার করা, তার সাথে খারাপ ব্যবহার করা। সেখানে কিন্তু একটা সম্মান এবং মর্যাদার সাথে ভালো ব্যবহার করছে। এটা বলার উদ্দেশ্য হলো যে এই আচরণটা পুলিশের কাছ থেকে যেন জনগণ সকলের কাছ থেকে আশা করে, প্লাস পুলিশকে আমাদের সাপোর্ট দিতে হবে। সবাই মিলে যদি আমরা পুলিশের পক্ষে কথা না বলি, এখন কি হয়েছে, আমি লাস্ট কথা, এখন ওসি, ডিসি, এসপি, বিএনপির কিছু, আওয়ামী লীগের কিছু। লাস্ট প্রশ্ন আপনার কাছে, আপনি উত্তরটা দিবেন। এই যে দুই ভাগে বিভক্ত প্রশাসন, ইলেকশন না, মানে আমি জানতে চাই, আপনি তো বিশ্লেষক, এই যেখানে বিএনপির ডিসি ওসি আছে কিংবা জামাতের ডিসি ওসি আছে, তাদের ভূমিকাটা কতটুকু ইকুইলিব্রিয়াম হবে, কতটুকু ন্যায়ভিত্তিক হবে, এটাই প্রশ্ন। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার গোলাম সরোয়ার মিলন এবং মিস নেলুফার চৌধুরী মনি, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে, তফসিল ঘোষণা হয়েছে এবং একই সঙ্গে সরকার একটা নিরপেক্ষ ভাব নিয়ে আসবার চেষ্টা করছে। জাস্ট যারা নির্বাচন করবেন উপদেষ্টা, তাদের পদত্যাগের মধ্য দিয়ে, পদত্যাগ কার্যকর করবার মধ্য দিয়ে। কিন্তু অতীতে আমরা কখনো দেখিনি যে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারে যারা উপদেষ্টা হিসেবে থাকেন তারা আসলে নির্বাচন করেন। আমার দুই অতিথি রাজনীতিবিদ, তারা নানাভাবে পুরো চিত্রটা তুলে ধরবার চেষ্টা করেছেন। বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ধরে, বিশেষ করে বিএনপি নেতাকর্মী এবং অন্যান্য অনেক রাজনৈতিক দলের নেতাকর্মীরা একটা ভালো ভোটের জন্যে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, ত্যাগ স্বীকার করেছেন। একটা ভোট সব বদলে দেবে এমন মনে করবার কোনো কারণ নাই, কিন্তু ভোট ছাড়া গণতন্ত্র হয় না, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এবং সেই কারণে যেন তেন প্রকারের একটা নির্বাচনের আয়োজন আসলে বাংলাদেশকে অভ্যন্তরীণভাবে তো বটেই, ভূ রাজনৈতিক বিবেচনায় চরম বিপদের মধ্যে ফেলে দিতে পারে। আমার অতিথিরাই বলছিলেন অনেক প্লেয়ার এখন সক্রিয় সরব বাংলাদেশে। বাংলাদেশের বিভিন্ন থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো কোথায় আছে, কার হাতে আছে আমরা জানি না। একই সঙ্গে আমরা সাম্প্রতিককালে সরকারের একজন উপদেষ্টার উদ্যোগেই নানা রকমের অস্ত্রের ট্রেনিংয়ের কথা শুনলাম। আবার সেই উপদেষ্টার মুখেই আমরা একসময় শুনেছিলাম 5 তারিখে যদি শেখ হাসিনা বিদায় না নিতেন, পালিয়ে না যেতেন, তাহলে তারা অস্ত্র হাতে তুলে নিতেন। সেই অস্ত্র কোত্থেকে আসতো বা সেই অস্ত্র বাংলাদেশের ভেতর আছে কিনা, কার হাতে আছে, এই প্রশ্নগুলো থাকে। এবং এই প্রশ্নগুলো থাকে বলেই একটা যুদ্ধাবস্থার নির্বাচন বা সংঘাতময় নির্বাচন হতে পারে, যেখানে জানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা ইতিহাসের যে কোনো সময়ের চাইতে বেশি বলে অনেক বিশ্লেষক মনে করছেন। তারপর আমরা চাই নির্বাচনটা বাংলাদেশের জন্য খুব জরুরি, যত দ্রুত হয় তত ভালো, নির্ধারিত দিনে হোক ভালো, কিন্তু সেই নির্বাচন যেন দিনের ভোট রাতে বা একদিনের ভোট আগের দিন কিংবা এক পেশে কিংবা আমিডামি নির্বাচন না হয়। এটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, দেশে এবং বিদেশে গ্রহণযোগ্য নির্বাচন যেন হয়। সেটা না হলে আমরা যত কথাই বলি না কেন এবং যত পৃথিবী বিখ্যাত মানুষই আমরা হই না কেন, সবার চোখ কান খোলা আছে, অসংখ্য ক্যামেরা আছে এবং প্রত্যেকের হাতেই ক্যামেরা আছে, কাজে কোনো কিছু লুকোনো যাবে না। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।